আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ব্যাচ 2025। আজকে সকলকে আমরা ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ লিখিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দ্বিতীয় পত্রের যে ব্যবস্থাপনার যে সকল অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ লিখিত প্রশ্নে আসার মতো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাই একটু ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যান এবং ফ্রেন্ডদের মেনশন করে দিন। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে। ওকে, দেরি করে শুরু করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, হেনরি ফেল কর্তৃক প্রদত্ত কোন নীতির মাধ্যমে নির্দেশনার অধিক্রমণ প্রতিরোধ করা হয়? অধিক্রমণ হচ্ছে আপনার যে নির্দেশনা দিচ্ছেন তার সাথে মিল না রেখে পরবর্তী নির্দেশনা দেওয়ার বিষয়টা। আপনি পূর্বে যেমন নির্দেশনা দিয়েছেন তার সাথে সমন্বয়বিহীন তার সাথে সমন্বয় না রেখে পরবর্তীতে নির্দেশনা দেওয়া। যেমন আজকে থেকে আপনাদের আপনাদের যেমন ক্র্যাশ কোর্সের ক্লাস 5 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, তো এটা যদি আমরা আজকে শুরু না করে আমরা দেখা যাচ্ছে বলছি 5 থেকে শুরু করব, ক্লাস করতেছি 10 তারিখ থেকে শুরু, বা মাঝখানে অন্য কোনো কিছু শুরু করে দিছি, অন্য কোনো কোর্সের ক্লাস, তাহলে নির্দেশনার অধিক্রমণ বিষয়টা মানা হবে না। অর্থাৎ নির্দেশনার অধিক্রমণ বিষয়টা হচ্ছে আপনার পূর্বে যেমন নির্দেশনা ছিল তার সাথে কোনরূপ মিল না রেখে সমন্বয় সাধন না করে পরবর্তীতে নির্দেশনা দেওয়া। এইটা প্রতিরোধ করা হয় কোন নীতির সাহায্যে? আমাদের যে একটা নির্দেশনা আছে যে নির্দেশের ঐক্য নীতি, এই নির্দেশের ঐক্য নীতির সাহায্যে আমাদের নির্দেশনার অধিক্রমণটা প্রতিরোধ করা হয়। ঠিক আছে, নির্দেশের ঐক্য নীতির সাহায্যে। এরপরে বলছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কোন ধরনের বিপ্লব ছিল? আমরা জানি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মানসিক বিপ্লব ছিল। গতানুগতিক ধারার বাইরে মানুষের চিন্তা মনোভাব পরিবর্তন হয়েছে এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনায়, যে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন কার্য পরিচালনা করলে তাহলে দেখা যাবে খরচ যেমন হ্রাস পায়, আবার কম সময়ে সাশ্রয়ীতে আমাদের উৎপাদন কার্য পরিচালনা করা যায়। এটা হচ্ছে কোন ধরনের বিপ্লব? মানসিক বিপ্লব। মানসিক, যেটা সর্বপ্রথম হয়েছিল কোথায়? ব্রিটেনে। এটা হয়েছিল কোথায়? ব্রিটেনে, আমাদের 1750 থেকে 1850-এর দশকে। সাইকোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সি বইটি কে লিখেছেন বলেন তো এটা? সাইকোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সি বইটা কে লিখেছেন? হিগো মুনস্টারবার্গ। মানসিক, এই বইটা লিখেছিলেন হিগো মুনস্টারবার্গ। হিউগো মুনস্টারবার্গ, এটা মুখস্থ রাখতে হবে। ইন্ডাস্ট্রিয়াল এর জেনারেল যেটা সেটা লিখেছেন আপনার এই হেনরি ফেওয়েল। আর শপ ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এগুলো লিখছেন হচ্ছে আপনার এফ.ডব্লিউ. টেইলর। আবার হচ্ছে এ ওয়েলথ অফ নেশন গ্রন্থের জনক হচ্ছেন আপনার অ্যাডাম স্মিথ। এগুলো মানে জানতে হবে, মুখস্থ তো, এগুলো আপনার জানতে হবে কোন বইটা কে লিখেছেন। সাইকোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সি বইটি লিখেছেন হিউগো মুনস্টারবার্গ। এরপরে হচ্ছে অন্যদের দ্বারা কাজ করিয়ে নেওয়াকে কি বলা হয়? ওই যে এক কথায় বললে ব্যবস্থাপনার কাজটা হচ্ছে অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটা কৌশল, এটা হবে কি? ব্যবস্থাপনা। ওকে, তাহলে এই অংশটা ক্লিয়ার? ওকে, সবাই এখনো আসে নাই ক্লাসে।
তাড়াতাড়ি চলে আসেন। ওকে, ম্যানেজমেন্ট শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে বলতে পারবেন? এই যে ম্যানেজমেন্ট শব্দটা ল্যাটিন শব্দ কোন শব্দ থেকে এসেছে? ম্যানেজিয়ার। এটা অনেকের স্পেলিংটাই অনেকেই ভুল করবে। এটা এম এ এন ই, ম্যানেজিয়ার, ডাবল জি এ আর ই, লাস্টে হচ্ছে আর, এ আর ই, ম্যানেজিয়ার। বানানটা একটু জটিল আছে, এম এ এন ই ডাবল জি আই, লাস্টে হচ্ছে আর, এ আর ই। এই বানানটার ক্ষেত্রেই অনেকে মিস্টেক করে ফেলে। শুরুতে সবাই পারে, কিন্তু লাস্টে যে এ আর ই, এই বানানটাই ভুল করে ফেলে। ম্যানেজিয়ার, ম্যানেজমেন্ট শব্দটি ল্যাটিন শব্দ ম্যানেজি আর শব্দ থেকে এসেছে। এ আর ই লাস্টে মনে রাখবেন কি, এ আর ই লাস্টে আর, এটাতে টেকনিকে মনে রাখতে পারে ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছে। তারপরে বলছে কি, এই যে ম্যানেজিয়ার, শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনককে, ওই যে বলছিলাম কর্মীতে রেফ আছে, শ্রমিক কর্মী ব্যবস্থাপনা মনে রাখবেন রবার্ট ওয়েন, রবার্টেও রেফ আছে। শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনককে রবার্ট ওয়েন। ওকে, এরপরে বলছি বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? এটা হচ্ছে আমাদের যে বাষ্পীয় ইঞ্জিন, তারপরে জেমস ওয়াট, জেমস ওয়েট। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন হচ্ছে জেমস ওয়েট, ঠিক আছে। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? জেমস ওয়াট বা জেমস ওয়েট। ম্যানেজিয়ার, জ্যাট তত্ত্বের প্রবর্তক কে? উইলিয়াম জি ওচি। এগুলো আপনারা সবাই পারবেন। আচ্ছা দেখেন এটা ক্লিয়ার কিনা, প্রথমে এটা দেখে নেন এটা ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আমরা পরের ধাপে যাব। ম্যানেজমেন্ট শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছে। শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক কে? রবার্ট ওয়েন। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? জেমস ওয়াট। জ্যাট তত্ত্বের প্রবর্তক কে? উইলিয়াম জি ওচি। এটা হচ্ছে 1981 সালের দিকে তিনি এটা করছেন আবিষ্কার। লাস্টের জন্য কিভাবে করব স্যার? সার্চের জন্য কি এখন আলোচনা করার বিষয় এটা পরে? না এই ক্লাসটা এইখানে হওয়া উচিত ছিল, মানে এই ক্লাসটা তো আপনার এই ক্লাসটা যে ম্যানেজমেন্ট ক্লাসটা যতটুকু অংশ এইটুকু নেওয়া হয়েছে আজকে নিয়ে আমি কাজটা শেষ করে নিই, তারপরে থেকে রাত্রে থেকে হবে এখানে, এখানে না রাত্রে থেকে হবে এটা, হ্যাঁ ওইখানে। ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি? এগুলো তো আপনারা জানেনই। ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ পরিকল্পনা, শেষ কাজ নিয়ন্ত্রণ। ওকে, ব্যবস্থাপনার শেষ কাজ কি? নিয়ন্ত্রণ। কোন কাজকে ব্যবস্থাপনার দর্পণ হিসেবে পরিকল্পনা করা হয়? দর্পণ। পরিকল্পনাকে ব্যবস্থাপনার দর্পণ বলা হয়, হ্যাঁ। এটাকে বলা হয় ব্যবস্থাপনার দর্পণ, ঠিক আছে। আচ্ছা, ব্যবস্থাপনার পরিচালক, ব্যবস্থাপনা কোন স্তরের কর্মকর্তা? পরিচালক। ব্যবস্থাপনার পরিচালক হচ্ছে আপনাদের যারা পরিচালক, সচিব, মহাব্যবস্থাপক, এই যে ডিরেক্টর থাকে যারা, তারপর হচ্ছে কোম্পানির চেয়ারম্যান, এরা পরিকল্পনা ও নীতি নির্ধারণ করেন, লক্ষ্য নির্ধারণ করেন, এরা উচ্চ পর্যায়ের লোক, ঠিক আছে। এরা হচ্ছে উচ্চ পর্যায়ের লোক। তাহলে এখানের মধ্যে তো কোনো কঠিন কিছু ছিল না, না একটাও কঠিন ছিল না, সবই সহজ ছিল। তারপর একটু দেখেন, একবার বলে দেই যে পরিকল্পনা, পরিকল্পনাকে মূলত বলা হয় দর্পণের সাথে তুলনা করা হয়েছে, দর্পণ বা আয়না, দর্পণ অথবা আয়না। সংগঠন, এটাকে বাহুর সাথে তুলনা করা হয়েছে, সংগঠন হচ্ছে বাহু। তারপরে হচ্ছে আমাদের নির্দেশনা, এটাকে
হৃৎপিণ্ডের সাথে তুলনা করা হয়েছে, হৃৎপিণ্ড। তারপরে হচ্ছে আমাদের ব্যবস্থাপনা, এটাকে চোখের সাথে তুলনা করা হয়েছে। প্রশাসন, এটাকে মস্তিষ্কের সাথে তুলনা করা হয়েছে। এটা একটু জেনে রাখা দরকার কোনটা কিসের সাথে তুলনা করা হয়েছে, তাতে আপনার হচ্ছে যে তুলনাগুলো করতে পারলে আপনার জন্য সুবিধা হবে কি, অনেক সময় আসলে দিতে পারবেন। একসাথে সবগুলো নিয়ে আসলাম, হ্যাঁ। মস্তিষ্ক, প্রশাসনকে মস্তিষ্ক, ব্যবস্থাপনাকে চোখ, নির্দেশনাকে হৃৎপিণ্ড, সংগঠনকে বাহু, পরিকল্পনাকে দর্পণ বা আয়না। কুনস এন্ড ডোনেল এই পরিকল্পনাকে লুকিং গ্লাস বা দর্পণের সাথে তুলনা করেছে, কুনস ও ডোনেল। ওয়ালাইকুম আসসালাম। ওকে, একটু দেখেন। ওকে, তাহলে আমরা তারপরে দেখি বিভাগীয় ব্যবস্থাপকগণ একটা প্রতিষ্ঠানের কোন পর্যায়ের কর্মকর্তা। বিভাগীয় ব্যবস্থাপক, সহকারী ম্যানেজার, এরিয়া ম্যানেজার, ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, তারপর উৎপাদন ব্যবস্থাপক, এরা সবাই মধ্য পর্যায়ের লোক। আর ফরম্যান, সুপারভাইজার, যারা মাঠ পর্যায়ে কর্মীর সাথে সম্পৃক্ত থেকে কাজ করে বা কাজে সরাসরি তত্ত্বাবধান করে, তারা হচ্ছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক। মধ্য পর্যায়ে একজন সুপারভাইজার ব্যবস্থাপনার নিম্ন পর্যায়ের লোক। হেনরি ফেওয়েল প্রদত্ত ব্যবস্থাপনার মূল নীতির সংখ্যা কয়টি? হেনরি ফেওয়েল দিয়েছেন 14টি নীতি, আর এফ.ডব্লিউ. টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে 4টি নীতির কথা উল্লেখ করেছিলেন। হেনরি ফেওয়েলের প্রদত্ত ব্যবস্থাপনার প্রথম নীতি হচ্ছে কার্য বিভাজন নীতি। কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য সুস্পষ্টভাবে নির্দিষ্ট করে দেওয়া, যে কে কোন দায়িত্ব পালন করবে। আর সর্বশেষ যে নীতি সেটা হচ্ছে একতাই বল নীতি, অর্থাৎ সকলে মিলে একসাথে একত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের চেষ্টা করবে। এটা হচ্ছে একতাই বল নীতি, এসপিরিট ডি কোর্স, কার্য বিভাজন নীতি। আচ্ছা, ভ্যান ডের ফেলের প্রদত্ত ব্যবস্থাপনার শেষ নীতির এটাকে বললাম একতাই বল নীতি। একজন ব্যক্তি সরাসরি একজন বসের কর্তৃত্বাধীন হওয়া ব্যবস্থাপনার কোন নীতির সাথে সম্পর্কিত? মানে হচ্ছে একজন ব্যক্তিকে আদেশ দিবেন একজন ব্যক্তি, একজন ব্যক্তিকে কখনোই একাধিক ব্যক্তি আদেশ দিবেন না। এটা হচ্ছে আমাদের এই আদেশের ঐক্যনীতি। আর এই আদেশের ঐক্যনীতি ভঙ্গ হয় সেটা হচ্ছে দ্বৈত অধীনতার কারণে। যদি কোনো ব্যক্তিকে একাধিক ব্যক্তি একই সময়ে আদেশ দেন, তখন সেটা হয়ে যাবে দ্বৈত অধীনতা। এই জন্য আপনার এই একজন ব্যক্তিকে সবসময় একজন ব্যক্তি আদেশ দিবেন, ঠিক আছে? আদেশের ঐক্যনীতি। সঠিক বস্তুকে ব্যক্তিকে সঠিক স্থানে নিয়োগ দান। যে অ্যাকাউন্টিং শিক্ষক সে অ্যাকাউন্টিং পড়াবে, যে ম্যানেজমেন্ট শিক্ষক সে ম্যানেজমেন্ট পড়াবে, যে ইংলিশ শিক্ষক সে ইংলিশ পড়াবে। এভাবে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাবে। এই নীতিটা হচ্ছে আমাদের কি নীতি? শৃঙ্খলার নীতি। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো কি? শৃঙ্খলার নীতি। হেনরি ফেওয়েল কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন তুরস্কে। হেনরি ফেওয়েল জন্মগ্রহণ করেন কোথায়? তুরস্কের ইস্তাম্বুল শহরে। আর পরবর্তীতে 6 বছর পরে সে পরিবার সহ ফ্রান্সে চলে আসেন, ফ্রান্সের নাগরিকত্ব পান পরে, ঠিক আছে? কিন্তু জন্মগ্রহণ করে কোথায়? তুরস্কে জন্মগ্রহণ করেন, তুরস্কের ইস্তাম্বুল শহরে। এগুলো ক্লিয়ার?
ওকে, হেনরি ফেওয়েল তিনি ছিলেন পেশাগত জীবনে একজন খনি প্রকৌশলী এবং ব্যবস্থাপক। হ্যাঁ, খনি প্রকৌশলী এবং ব্যবস্থাপক। তারপর বলছে কি আধুনিক ব্যবস্থাপনার জনককে, আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় এই হেনরি ফেওয়েলকে। আচ্ছা, তারপরে বলছে কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে, আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেওয়েল, আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ.ডব্লিউ. টেলর। এগুলো একদম কমন প্রশ্ন, এগুলো আপনাদের আসলে আটকানোর কথা না। এগুলোতে এগুলোতে একদম সহজ প্রশ্ন ছিল। দ্য প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এই সায়েন্টিফিক ম্যানেজমেন্টের গ্রন্থটির লেখক হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর, যেটা 1911 সালে এই বইটি তিনি লিখেছিলেন। আর তার প্রথম বই মনে রাখবেন, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বইটি লিখছেন আপনার 1911 সালে। এটা হচ্ছে তার প্রধান বই। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট কি তার প্রধান বই। আর আরেকটা হচ্ছে শপ ম্যানেজমেন্ট, শপ ম্যানেজমেন্ট এই বইটা হচ্ছে তার প্রথম বই। শপ ম্যানেজমেন্ট যেটা আপনার প্রথম বই, এটা আবিষ্কৃত হয়েছিল 1903 সালের দিকে। এই হচ্ছে আপনার এফ.ডব্লিউ. টেইলরের বই। এটা হচ্ছে আমাদের এফ.ডব্লিউ. টেইলরের বই, ঠিক আছে। আচ্ছা, এফ.ডব্লিউ. টেইলর দ্য প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট গ্রন্থটির লেখককে একই প্রশ্ন দুইবার এসে পড়ছে। কোন দেশের অধিবাসী ছিলেন? যুক্তরাষ্ট্রের। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের অধিবাসী। আচ্ছা, এডওয়ার্ড টেইলর পেশাগত জীবনে কি ছিলেন? তিনি ছিলেন হচ্ছে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এটুকু দেখেন একটু, এই প্রশ্নটা একটু দুইবার এসে পড়ছে। হ্যাঁ, সমস্যা নেই, একবার করলেই হবে। এটা ক্লিয়ার হওয়ার কথা, কারণ এখানে তো কঠিন কোনো এমসিকিউ ছিল না। পার্থক্যমূলক মজুরি প্রথা আবিষ্কার প্রবর্তন করেন কে? এটা একটু বলেন দেখি। পার্থক্যমূলক মজুরি প্রথা প্রবর্তন করেন কে? এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছিলেন, স্যার পার্থক্যমূলক মজুরি প্রথাটা কে আবিষ্কার করেন? আচ্ছা, এটা পার্থক্যমূলক মজুরি প্রথা কে আবিষ্কার করেছেন দেখি, কে কি উত্তর দিচ্ছেন। হ্যাঁ, এগুলো অ্যান্সার সহ পিডিএফ দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। ইয়েস, রাকিব হোসেন বলতেছেন এফ.ডব্লিউ. টেইলর। পার্থক্যমূলক মজুরি প্রথা আবিষ্কার করেছেন কে? যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক উনি, এফ.ডব্লিউ. টেইলর, ঠিক আছে। না, হেনরি ফেল না, এফ.ডব্লিউ. টেইলর। কোন কাজ সঠিকভাবে করতে পারা কোন ধরনের দক্ষতা? যে আপনি ব্যবস্থাপনা পড়ান, ব্যবস্থাপনা যে আপনি সঠিকভাবে পড়াইতে পারেন, আপনার সেইখানে দক্ষতা আছে, এটা হচ্ছে কারিগরি দক্ষতা। যে কম্পিউটার চালায় সে কম্পিউটারে এক্সপার্ট হতে পারবে বা হতে হবে, এটা তার কোন ধরনের দক্ষতা? কারিগরি দক্ষতা। কোনো কাজ সঠিকভাবে করতে পারা কারিগরি দক্ষতার অন্তর্ভুক্ত। এরপরে দেখেন, মানুষের সাথে সহজে মিশে সমর্থন আদায় করতে পারা কোন ধরনের দক্ষতা? এই যে আপনি মানুষের সাথে মিশে তার সাথে কথা বলে তাকে কনভিন্স করতে পারবেন, এই ধরনের দক্ষতাকে বলা হয় আন্তঃব্যক্তিক দক্ষতা। কি দক্ষতা? আন্তঃব্যক্তিক বা ইন্টারপার্সোনাল স্কিল। এটা অনেকেই থাকে না। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকের কোন ধরনের দক্ষতা বেশি প্রয়োজন? যে যারা উচ্চ পর্যায়ের লোক তাদের আপনার দরকার হয় যে উচ্চ পর্যায়ে যারা থাকে তাদের মানসিক কাজ বেশি দরকার হয়, মানসিক কাজটা দরকার হয় বেশি। তো মানসিক কাজটা হচ্ছে কল্পনা সংক্রান্ত দক্ষতা, সমস্যা অনুধাবন দক্ষতা। তবে কল্পনা সংক্রান্ত দক্ষতা সবচেয়ে বেশি দরকার হয় হচ্ছে উচ্চ পর্যায়ের ক্ষেত্রে। হ্যাঁ, কল্পনা বিষয়ক দক্ষতা। তো কল্পনা বিষয়ক দক্ষতাটা কি? সামনে কি হইতে পারে সেটা আগে থেকেই তার মেধা দিয়ে, তার যে একটা এক্সপিরিয়েন্স, তারপরে তার যে অ্যানালিটিক্যাল ক্ষমতা, এটা দিয়ে সে বুঝতে পারে যে কি হইতে পারে। সামনে ব্যবস্থাপনার প্রশ্ন পরীক্ষায়
কোনটা কোনটা আসতে পারে একটা অনুমান করা যায়। এই হচ্ছে আমাদের এই উচ্চ কল্পনা সংক্রান্ত বিষয়ের দক্ষতা। তো আমি আপনাদের একটু বিষয়টা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি যে আমাদের ব্যবস্থাপনার যে দক্ষতাগুলো আছে, কারিগরি কারিগরি দক্ষতা এটা নিম্ন পর্যায়ে বেশি দরকার হয়, নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের বেশি দরকার হয়। তারপরে হচ্ছে কল্পনা সংক্রান্ত দক্ষতা, ভবিষ্যতে কি হইতে পারে সেটা আগে অনুমান করা, কল্পনা সংক্রান্ত দক্ষতা এটা হচ্ছে ভবিষ্যৎটাকে আগে থেকে বুঝতে পারে, এটা উচ্চ পর্যায়ে বেশি দরকার হবে। হ্যাঁ, এটা কল্পনা সংক্রান্ত দক্ষতা হচ্ছে উচ্চ পর্যায়ের দক্ষতা। তাহলে এটা ক্লিয়ার? প্রশাসন, মস্তিষ্ক, ব্যবস্থা, চোখ, এগুলো সব বলে দিয়েছি। ওকে, কোন সংগঠনে প্রশাসন একটা দেহের কোন অঙ্গের সাথে তুলনীয়, এটা আগেই বলছি, মস্তিষ্ক। ব্যবস্থাপনা একটি দেহের কোন অঙ্গের সাথে তুলনীয়, ব্যবস্থাপনা চোখ। চৈনিক সভ্যতায় ব্যবস্থাপনা পথিকৃতকে লাওজু। তারপরে হচ্ছে নাসিয়াত আল মুলক, এটা এই মুলক না, এটা সে মুলক দিলে সবচেয়ে ভালো হইতো, নাসিয়াত আল মুলক। ঠিক আছে, নাসিয়াত আল মুলক। তো নাসিয়াত আল মুলক এই গ্রন্থের জনককে? এটা হচ্ছে ইমাম গাজ্জালি। নাসিয়াত আল মুলক, ইমাম গাজ্জালি। গাজ্জালি বানানটা তো স্বীকার করতে, ইমাম গাজ্জালি, গাজ্জালি রাদিয়াল্লাহু আনহু। এনে নাসিয়াত আল মুলক আর লাগবে এগুলা, গাজ্জালি। এরপরে হচ্ছে এ নিউ ভিউ অফ সোসাইটি, এই গ্রন্থটির জনককে? এ নিউ ভিউ অফ সোসাইটি, এই গ্রন্থটির জনককে? যিনি আমাদের শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক, শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক। তাকে বলা হয় হচ্ছে এ নিউ ভিউ অফ সোসাইটি, এই গ্রন্থটি তিনি রচনা করছেন। কে হবে? রবার্ট ওয়েন। হেনরি ফেওয়েল শিল্পের কার্যাবলীকে কয় ভাগে ভাগ করেছেন? 6 ভাগে। এটা মনে রাখেন, তিনি শিল্পের কাজকে ভাগ করছেন 6 ভাগে। আর হেনরি ফেওয়েল ব্যবস্থাপনার কাজ, ব্যবস্থাপনার যে কাজ সেটাকে ভাগ করেছিলেন 5 ভাগে, 5 ভাগে। এই দুইটা একটু মাথায় রাখবেন। হেনরি ফেওয়েল, হ্যাঁ, শিল্পের ব্যবস্থাপককে বা শিল্প কাজটা করেছেন 6 ভাগে, আর ব্যবস্থাপনার কাজকে ভাগ করেছিলেন 5 ভাগে। তারপর হচ্ছে ম্যাকিন্স এন্ড কোম্পানির পরামর্শ দানে ব্যবহার করা হয় কোন ধারণা? 7S একটা ধারণা আছে যে স্ট্রাকচার, স্ট্র্যাটেজি, শেয়ার্ড ভ্যালু, এরকম মোট 7টা এস আছে। তো এই ধারণাটা ব্যবহার করছেন হচ্ছে আপনার ম্যাকিন্স এন্ড কোম্পানি। টেইলরের প্রকাশিত প্রথম বই কোনটি? কত সালে প্রকাশিত হয়? প্রথম বই হচ্ছে শপ ম্যানেজমেন্ট, 1903 সালে প্রকাশিত হয়। ক্লিয়ার কিনা দেখেন, একেবারে পড়ে ফেলেন। প্রথম অধ্যায় কিন্তু এখনো শেষ হয় নাই। প্রথম অধ্যায়টা একটু বড় বা একটু বড় থাকে, আর বাকি অধ্যায়গুলো ছোটই বলা যায়। Okay.
টেইলরের প্রকাশিত প্রধান বই কোনটি এবং কত সালে প্রকাশিত হয়? প্রধান বই হচ্ছে ওই যে দ্য প্রিন্সিপল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, যেটা 1911 সালে প্রকাশিত হয়। কোন নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উচ্চ পর্যায়ে নেয়? কেন্দ্রীকরণ, যা কর্মীর ভূমিকা হ্রাস করে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যদি উচ্চ পর্যায়ের মানুষের কাছে থাকে বা লোকদের কাছে থাকে, সেটা হচ্ছে কেন্দ্রীকরণ। আর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যদি নিচু পর্যায়ের কর্মীদের কাছে ছেড়ে দেওয়া হয়, সেটা বিকেন্দ্রীকরণ। তো প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কেন্দ্রীকরণ করে রাখা উচিত, আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বিকেন্দ্রীকরণ করে রাখা উচিত। এতে কর্মীরাও খুশি থাকে, প্লাস প্রতিষ্ঠানের কাজ সুন্দরভাবে সম্পাদন করা যায়। এজন্য যেখানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের নিকট থাকে, সেটা হচ্ছে কেন্দ্রীয়করণ। এটা হচ্ছে কেন্দ্রীয়করণ নীতি। অধস্তনদের সবার প্রতি সমান আচরণ প্রদর্শন করা, যে সকল শিক্ষার্থী আছে সবাইকে সমান চোখে দেখা, সবার প্রতি সহমর্মিত থাকা, ন্যায়পরায়ণ থাকা সাম্যের নীতির অন্তর্ভুক্ত। কোন নীতি? সাম্যের নীতি। সবাইকে সমান চোখে দেখা। ব্যবস্থাপনা সর্বজনীন কথাটি কে বলেছেন? ব্যবস্থাপনা সর্বজনীন কথাটি বলেছেন সক্রেটিস, খ্রিস্টপূর্ব 2500 অব্দে। কোথায়? খ্রিস্টপূর্ব 2500 অব্দে। দার্শনিক সক্রেটিস, খ্রিস্টপূর্ব 2500 অব্দে। আগে এটা দেখেন একবার ক্লিয়ার হয় কিনা, একবার রিডিং পড়ে নেন, তারপরে আমরা পরের স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, আর এটা বিশ্বাস করতেন হচ্ছে অলিভার শেলডন, ব্যবস্থাপনা যে সর্বজনীন, এই কথাটা বিশ্বাস করতেন না অলিভার শেলডন। নগদ বিক্রয়ের নীতি, সব সময় নগদে বিক্রি করতে হবে, বাকিতে কোনো বিক্রি করা যাবে না। এটা হচ্ছে ব্যবস্থাপনার একটা স্থায়ী, কোন ধরনের পরিকল্পনার মধ্যে পড়ে? স্থায়ী, যে সব সময় পণ্য নগদে বিক্রি হবে, বাকিতে কোনো কিছু বিক্রি হবে না, যে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, এটা নগদে বিক্রির একটা প্রথা। এটা হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনা। এটা কি? স্থায়ী পরিকল্পনা। কারখানার বিল্ডিং তৈরি কোন ধরনের পরিকল্পনা? কারখানার বিল্ডিং তৈরি, পদ্মা সেতু নির্মাণ, মেট্রো রেল নির্মাণ, এগুলো তার প্রত্যেক বছর বছর তৈরি করবে না। এটা একবার একটা উদ্দেশ্যের জন্য তৈরি করা হয়েছে। একটা উদ্দেশ্য অর্জন করার জন্য যে পরিকল্পনা করা হয় তাকে বলা হয় একার্থক পরিকল্পনা। ঠিক আছে? একটা কলেজের সাপ্তাহিক ক্লাস রুটিন, অর্থাৎ নিয়মিত যেটা ব্যবহার করা হবে। সাপ্তাহিক ক্লাস রুটিন হচ্ছে যেই ক্লাসটায় আপনার নিয়মিতভাবে ব্যবহার করবে রুটিনটা। যেমন আমাদের বিজনেস স্কোয়াডের ক্লাসের রুটিন প্রতি সপ্তাহে নিয়মিত বারবার ব্যবহার করা হবে। এটা হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনা। প্রতিষ্ঠানের কর্মীদের পদোন্নতি প্রদানের নীতি, পদোন্নতি কিভাবে প্রদান করা হবে? একই পন্থায়। এই নীতি, রীতি নীতি পদ্ধতি প্রক্রিয়া কৌশল, এই পাঁচটা বিষয় হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত। ওকে, এটা ক্লিয়ার করেন একবার, তাহলে আমরা তার পরের অংশে যাব। ওকে,
সর্বোত্তম বিকল্প বাছাই ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পৃক্ত? যে একাধিক বিকল্প থেকে যেটা সর্বোত্তম বিকল্প সেটাকে বাছাই করা হচ্ছে ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা বলবো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। আপনার কাছে অনেকগুলো বিকল্প পন্থা আছে, তার মধ্যে যেটা আপনার জন্য বেস্ট সেটা আপনি গ্রহণ করবেন, সেটা হচ্ছে আমাদের এই সিদ্ধান্ত গ্রহণের সাথে সম্পর্কিত। তারপরে পরিকল্পনাকে আয়নার সাথে তুলনা করেছেন কে? কুনস ও ডনেল। কুনস এন্ড ও ডনেল। নিয়ন্ত্রণের ভিত্তি কি? শুধু নিয়ন্ত্রণের ভিত্তি না, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা সবকিছুর ভিত্তি পরিকল্পনা। ব্যবস্থাপনার সকল কাজের ভিত্তি হচ্ছে পরিকল্পনা। প্রতিষ্ঠানের প্রধান প্রধান কাজের জন্য আলাদাভাবে কোন পরিকল্পনা প্রণয়ন করা হয়? প্রতিষ্ঠানে যেমন আপনার শাখার জন্য আঞ্চলিক পরিকল্পনা, বিভাগের জন্য বিভাগীয় পরিকল্পনা, সকল শাখা বিভাগ উপবিভাগ মিলিয়ে হচ্ছে মাস্টার পরিকল্পনা। এই যে প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো বিবেচনায় যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে বলা হয় কার্যভিত্তিক পরিকল্পনা। কি? কার্যভিত্তিক পরিকল্পনা, যে কাজ অনুযায়ী আলাদা আলাদা পরিকল্পনা করা হয়। ক্লিয়ার কিনা একটু দেখেন, একবার পড়ে নেন, তারপরের স্লাইডে আমি যাব। একবার দুইবার পড়ে নেন যেন বাসায় পড়তে সুবিধা হয়, ঠিক আছে? ওকে, বহুজাতিক কোম্পানির জন্য কোন পরিকল্পনা উপযোগী? বহুজাতিক কোম্পানি এর মানে হচ্ছে আপনার যে পুরো বাংলাদেশে মানে দেশের অনেক জায়গায় তাদের শাখা থাকে, ঢাকায়, খুলনায়, কুমিল্লায়, রাজশাহী, চট্টগ্রাম, এই সকল যে কোম্পানিগুলো থাকে তাদের জন্য কোন ধরনের পরিকল্পনা উপযোগী? তাদের হচ্ছে যেহেতু বিভিন্ন অঞ্চলে তাদের শাখা থাকে, এই জন্য তাদের অঞ্চল ভেদে আলাদা আলাদা পরিকল্পনা করা উচিত। এই জন্য বহুজাতিক কোম্পানিগুলো আঞ্চলিক পরিকল্পনা করে থাকে। বহুজাতিক কোম্পানিগুলো কি পরিকল্পনা করে থাকে? আঞ্চলিক পরিকল্পনা। পরিকল্পনার সংখ্যাগত প্রকাশকে কি বলে? পরিকল্পনার সংখ্যাগত প্রকাশকে কি বলা হয়? ওই যে বাজেট। বাংলাদেশের সরকারিভাবে বাজেট তৈরি করা হয় কবে? মনে রাখবেন, বাংলাদেশের সরকারিভাবে বাজেট তৈরি করা হয় জুলাই 1 থেকে জুন 30, এভাবে এক বছরের জন্য, জুলাই 1 থেকে জুন 30-এ। হ্যাঁ, বাংলাদেশের সরকারিভাবে আনসারি পরিকল্পনা আবার কি? বাংলাদেশের সরকারিভাবে বাজেট প্রণয়ন করা হয় কোথায়? আপনার জুন থেকে জুলাই থেকে, জুলাই 1 তারিখ থেকে জুন মাসের আপনার জন্য, জুলাই থেকে মানে জুলাই 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ, এই এক বছরের জন্য বাংলাদেশের বাজেট প্রণয়ন করা হয়, ঠিক আছে? একটা কাজ কত সময়ের মধ্যে শেষ করতে হবে তার নির্ধারণ করাকে কি বলা হয়? সময় লক্ষ্য। একটা বাজেট কত সময়ের মধ্যে শেষ করতে হবে তার নির্ধারণ করা হচ্ছে সময় লক্ষ্য। যা আগামী 2 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে আমাদের যে জানুয়ারি মাসের মধ্যেই যত ম্যানেজমেন্টের ক্লাস আছে সব শেষ করতে হবে, এটা হচ্ছে আমাদের সময় লক্ষ্য। এটা একটু ক্লিয়ার করেন, এই অংশটুকু পড়াটা একবার করে ফেলেন যেন বাসায় আপনাদের প্রেশার নেওয়া না লাগে। এখনই অল্প অল্প করে পড়ে ফেলেন যেন বাসায় আপনি একবার দেখলেই সব ক্লিয়ার হয়ে যায়। ওকে, আচ্ছা, স্বল্প মেয়াদে একটি কাজ কে
কোথায় কিভাবে সম্পাদন করবে তার বিশদ বিবরণ কোন পরিকল্পনার সাথে জড়িত। ধরেন আপনাদের যেটা দেখাইছিলাম একটা যে একটা স্বল্পমেয়াদী একটা কাজ, বিয়ের একটা কাজ, এটা আর প্রতিদিন হবে না, একবারই। তার অংশে আছে আপনার গায়ে হলুদের পর্ব আছে, বিয়ের দিনের খাওয়ানোর পর্ব আছে, তারপরে হচ্ছে বিয়ের পরে বউ ভাত এর পর্ব আছে, এই যে তার আগে আবার বাজার সদাইয়ের কাজ আছে। এই যে স্বল্পমেয়াদী একটা কাজ কে কোথায় কিভাবে সম্পাদন করবে তার বিশদ বিবরণ কোন পরিকল্পনার সাথে জড়িত বলেন তো। নিঃসন্দেহে স্বল্পমেয়াদী একটি কাজ যেটা আপনার এই কোথায় কখন কিভাবে করতে হবে এটা সম্পর্কে করা হচ্ছে, পুরোটা হচ্ছে একটা প্রকল্প। এটা হচ্ছে প্রকল্প। আর এই আন্ডার যা থাকে কর্মসূচি, এটা হচ্ছে কর্মসূচি। কর্মসূচি কর্মসূচি এটা হচ্ছে কর্মসূচি। ঠিক আছে, এর উত্তরটা কি হওয়া উচিত? প্রকল্প। একটি ব্যবসায়ের মিশন স্টেটমেন্ট এর লক্ষ্য কি থাকে? একটি ব্যবসায়ের মিশন স্টেটমেন্টের লক্ষ্য কি? প্রতিষ্ঠানের আপনার যে একটা টার্গেট, ব্রত, সাধনা, প্রতিষ্ঠানের ইচ্ছা, প্রতিষ্ঠান কি চাচ্ছে সেটা মানুষকে জানানো, এটা হচ্ছে আমাদের মিশন স্টেটমেন্টের লক্ষ্য। যে প্রতিষ্ঠানের ব্রত, সাধনা, প্রতিষ্ঠা সম্পর্কে ধারণা দান। যে বিজনেস স্কোয়াডের কি উদ্দেশ্য, কেন তারা গঠিত হয়েছে, মানসম্মত সেবা, মানসম্মত অ্যাডমিশন সেবা নিশ্চিত করাই বিজনেস স্কোয়াডের মিশন। মানসম্মত ভর্তি পরীক্ষার্থীদের সেবা প্রদান করা। প্রকল্প কোন ধরনের পরিকল্পনা অন্তর্ভুক্ত? মনে রাখবেন, প্রকল্প এবং কর্মসূচি একাত্মক পরিকল্পনার অন্তর্ভুক্ত। প্রকল্প এবং কর্মসূচি কি? একাত্মক পরিকল্পনার অন্তর্ভুক্ত। নীতি প্রয়োগে অনুসৃত ধারাবাহিক ধাপ সমূহকে কি বলা হয়? এই যে নীতি প্রয়োগ অনুসৃত ধারাবাহিক ধাপ, ধারাবাহিক ধাপ হচ্ছে আমাদের প্রক্রিয়া। ধারাবাহিক ধাপটাকে কি বলা হয়? প্রক্রিয়া। এটা একটু জোরে ছিল, এই অংশটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটু একবার পড়ে নেন, এই অংশটা গুরুত্বপূর্ণ। ওকে, বিশ্ব তারপর কোনটিকে ব্যবস্থাপনা কার্যাবলীর ভিত্তি বলা হয়? এটা জানেন, ব্যবস্থাপনা কাজের ভিত্তি পরিকল্পনা, এটা পড়াইছে আগেও। ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ কি? একই পরিকল্পনা। ব্যবস্থাপনা চক্রের নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কি? নিয়ন্ত্রণ করার পরের কাজ কি? নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনা প্রক্রিয়ার শেষ কাজ। এরপরে আবার পরিকল্পনা থেকে শুরু, এভাবে ঘুরতে থাকবে। স্বল্পমেয়াদী পরিকল্পনা সর্বোচ্চ কত বছরের জন্য? স্বল্পমেয়াদী হচ্ছে 1 বছরের কম বা সর্বোচ্চ 1 বছর। আর 1 থেকে 5 হচ্ছে মধ্যমেয়াদী। 5 বছরের অধিক সময়ের জন্য পরিকল্পনা করবে দীর্ঘমেয়াদী। একটা প্রতিষ্ঠানের ভিশন 2030 নির্ধারণ করলে তা কোন ধরনের পরিকল্পনা হবে? 2030 অবশ্যই 5 বছরের অধিক সময়ের জন্য যে পরিকল্পনা করা হবে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ভিশন 2030, ভিশন 2041, এগুলো হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্তর্ভুক্ত। 5 বছরের অধিক সময়ের জন্য যে পরিকল্পনা করা হয়। পরিকল্পনার অভিপ্রেত ফলকে কি বলা হয়? লক্ষ্য। যেমন আপনার এই যে ক্লাস করছেন, মোবাইল কিনছেন, নিয়মিত ক্লাস করা, পরীক্ষা দেওয়া, এই সব কিছুর টার্গেট লক্ষ্য কি? ঢাকা বিশ্ববিদ্যালয় বা ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স, এটা হচ্ছে আপনার লক্ষ্য। পরিকল্পনার অভিপ্রেত ফলকে বলা হয় লক্ষ্য। এছাড়া কি, যে 10% উৎপাদন বৃদ্ধি, 5% বিক্রয় বৃদ্ধি, 5% মুনাফা বৃদ্ধি করা, এগুলো হচ্ছে পরিকল্পনার অভিপ্রেত ফল। কোন প্রকারের সংগঠন কাঠামো পেশাগত বিশ্বায়নকে ত্বরান্বিত করে? কোন প্রকারের সংগঠন কাঠামো
পেশাগত বিশেষায়নকে ত্বরান্বিত করে, মানে হচ্ছে কার্যভিত্তিক সংগঠনের কথা বলছে। কারণ কার্যভিত্তিক সংগঠন কাঠামোতে আপনার বিশেষজ্ঞ কর্মীকে সেই কাজ দেওয়া হয়, এক্ষেত্রে সে সেই কাজ করতে করতে আরো দক্ষ হয়ে যাবে। এটা হচ্ছে কার্যভিত্তিক সংগঠন, যেটাকে ধারণা দিয়েছেন কে? 1880 সালের দিকে আমাদের এফ.ডব্লিউ. টেইলর কার্যভিত্তিক সংগঠনের ধারণা দিয়েছেন। ওই সময় তিনি এটার নাম দিয়েছিলেন ফাংশনাল ফরম্যানশিপ। এই যে এত এত তথ্য দিচ্ছি, এগুলো কিন্তু মাথায় রাখবেন। পিরামিড আকৃতির সংগঠনের প্রবক্তাকে? পিরামিড আকৃতির সংগঠনের প্রবক্তাকে? ওই যে কুনস এন্ড ডনেল। পিরামিড আকৃতির সংগঠনের প্রবক্তাকে? ওকে, একটু পড়ে নেন, একবার একটু পড়ে নেন। অল্প 4টা করে এমসিকিউ দেখাচ্ছি প্রত্যেকটা স্লাইডে, এগুলো যেন এখনই একবার পড়ে ফেলেন, যেন বাসায় দিলে কম সময়ে হয়ে যায়। হ্যাঁ, কারণ এগুলো তো পড়ার মাধ্যমে আপনার এমসিকিউ অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কার্যভিত্তিক সংগঠনে বিশেষায়ন নীতি অনুসরণ করা হয়, আর সরলরৈখিক সংগঠনে বিশেষায়ন নীতি অনুসরণ করা হয় না। ঠিক আছে, এই দুটো মাথায় রাখবেন। তারপর উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দায়িত্ব দেওয়ার সাথে সম্পর্কিত কাজ কোনটি? যেই ব্যক্তি যেই কাজের জন্য উপযুক্ত, তাকে সেই কাজই দিতে হবে। এর সাথে সম্পর্কিত কোনটা? সংগঠন। উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত কাজ দেওয়া কি কিসের সাথে সম্পর্কিত? সংগঠনের সাথে সম্পর্কিত। কারণ সংগঠন প্রক্রিয়ায় কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, দায়িত্ব কর্তৃত্ব আপনার সংজ্ঞায়িত করা হয়, দায়িত্ব কর্তৃত্ব অর্পণ করা হয় এবং পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা হয়। এই কারণে সংগঠন প্রক্রিয়ার প্রথম কাজ কি? কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা। ঠিক আছে, কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে তারপরে হচ্ছে আমাদের কার্যাদি শনাক্তকরণ এবং শ্রেণীবদ্ধকরণ। কাজকে শনাক্ত করা আর শ্রেণীবদ্ধ করা মানে হচ্ছে প্রথমে আপনি কাজকে শনাক্ত করবেন, আর শ্রেণীবদ্ধ মানে হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ করে দিবেন। তারপরে দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িত করবেন, দায়িত্ব কর্তৃত্ব অর্পণ করবেন, আর সর্বশেষ হচ্ছে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করবেন। এই হচ্ছে আমাদের সংগঠন প্রক্রিয়ার কাজ। সংগঠন প্রক্রিয়ার সর্বশেষ কাজ কি? পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। কম শক্তি ও কম উপায় ব্যয়ে অভিষ্ট লক্ষ্য অর্জনের নীতিকে কি বলে? মানে আপনি কম শক্তি ব্যবহার করে এবং কম চেষ্টায় ভালো একটা কিছু অর্জন করতে পারছেন। যেমন আপনি 3 ঘন্টা পরিশ্রম করে 1000 টাকা ইনকাম করছেন, কেউ 10 ঘন্টা পরিশ্রম করে 2000 টাকা ইনকাম করছে। তা আপনি যে 3 ঘন্টা 1000 টাকা ইনকাম করছেন, আপনি বেশি দক্ষ, কারণ কম সময়ে আপনি তুলনামূলকভাবে বেশি অনুপাতে অর্থ উপার্জন করতে পারছেন। এটাই বলছে যে কম শক্তি এবং কম উপায় উপকরণ ব্যবহার করে অভিষ্ট লক্ষ্য অর্জনের নীতিকে বলা হয় আপনার দক্ষতার নীতি। এটা হচ্ছে দক্ষতার নীতি। কম শ্রমে বেশি মুনাফা অর্জন করা, এটা হচ্ছে দক্ষতার সাথে সম্পর্কিত, যে আপনি কম শ্রম দিবেন কিন্তু মুনাফা পাবেন বেশি। এটা হচ্ছে দক্ষতার সাথে সম্পর্কিত। নিম্নের কোন সংগঠনকে সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয়েছে? সরলরৈখিক। সরলরৈখিক সংগঠন করে সরল সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয়েছে সরলরৈখিক সংগঠন কাঠামোকে। এটা হচ্ছে প্রাচীন, সরল, স্বৈরতান্ত্রিক এর প্রতি ঝোঁক থাকে বেশি, বিশ্বায়নীতি অনুসরণ করা হয় না, এবং এখানে নির্বাহী থাকে, নির্বাহী সকল দায়িত্ব পালন করে, প্লাস ক্ষমতা উপর থেকে নিচে
সরলরৈখিক আকারে নেমে আসে, কোনো প্রকার সাহায্যকারী কোনো কর্মী মানে বিশেষজ্ঞ কোনো কর্মী থাকে না, উপদেষ্টা থাকে না। ওকে, কোন ধরনের সংগঠনে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়? এই সরলরৈখিক সংগঠনে, সরলরৈখিক সংগঠনে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়। কোন ধরনের সংগঠনে ব্যবস্থাপকগণ উপদেষ্টাদের পরামর্শ গ্রহণ করতে পারেন? এটা হচ্ছে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন। কার্যভিত্তিক সংগঠনে কাঠামোর উদ্ভাবক কে? এফ.ডব্লিউ. টেইলর। তিনি 1880 সালে ফাংশনাল ফোরম্যানশিপ নাম দিয়েছিলেন। একটু পড়ে নেন, এটা একটু 1 মিনিট পড়ে নেন, তারপরের অংশ আমরা যাচ্ছি। ওকে, দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণের মিশ্র রূপ কোন ধরনের সংগঠন? একটা হচ্ছে দ্রব্যভিত্তিক ব্যবস্থা নির্বাহী, একটা হচ্ছে কার্যভিত্তিক নির্বাহী। দুই ধরনের নির্বাহী যেখানে কাজ করে সেটাকে আমরা বলবো ম্যাট্রিক্স সংগঠন। আধুনিকটা হচ্ছে ম্যাট্রিক্স, আধুনিক সংগঠন কাঠামো এটা হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স সংগঠন কাঠামো। এটা হচ্ছে আধুনিক বড় জটিল প্রতিষ্ঠানে বর্তমানে ব্যবহার করা হয়। তবে এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে দ্বৈত অধীনতার পরিলক্ষিত হয়। ম্যাট্রিক্স সংগঠনে দ্বৈত অধীনতা পরিলক্ষিত হয়। ঠিক আছে, ম্যাট্রিক্স সংগঠন কাঠামো আধুনিক বড় জটিল সংগঠন কাঠামো এটা। হ্যাঁ, নানা মুনির নানা মত বিভিন্ন ধরনের থাকে। সে একটা মত দেয়, সে একটা মত দেয়, সে একটা মত দেয়, নাজমুল স্যার একটা, রিয়াদ স্যার একটা, সম্রাট স্যার একটা, আমির স্যার একটা, একটা ঝামেলা সৃষ্টি হয়। এটা হচ্ছে নানা মুনির নানা মত কথাটি কোন সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য? কমিটি, কোন একটা কমিটি করতে গেলে এই সমস্যা হয়। বিশেষায়নের সুবিধা থাকে না কোন সংগঠনে? বিশেষায়নের সুবিধা মানে হচ্ছে যে যেই ব্যক্তি যেই কাজে দক্ষ তাকে সেই কাজ দেওয়া। এটা হচ্ছে নির্বাহীতে আমাদের যেখানে আপনার সরলরৈখিক সংগঠন সেইখানে এটা অনুসরণ করা হয় না। সরলরৈখিক সংগঠনে কর্তৃত্বের দ্বৈত লাইন নিঃসৃত হয় শ্রী করে কোন সংগঠনে? অনুসরণ, কর্তৃত্বের দ্বৈত লাইন অনুসরণ করে কোন সংগঠন কাঠামোতে? সেটা হচ্ছে আমাদের ওই যে দ্বৈত লাইন দুইটি মানে আপনার হচ্ছে দুইজন নির্বাহী একই সাথে দুটা ভিন্ন আদেশ দিতে পারে, দ্বৈত অধীনতা যেটা, সেটা হচ্ছে আমাদের ওই যে ম্যাট্রিক্স সংগঠনে আধুনিক সংগঠন কাঠামোতে। ক্লিয়ার কিনা দেখেন। ওকে, এখনই পড়ে ফেলেন, কারণ এই লিখিত অংশ সমাধান করার সাহায্যে আপনার অনেক এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে। এই লিখিত অংশের সাথে সাথে অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান হয়ে যাবে। একটি সরকারি অফিসের সংগঠন কাঠামো কেমন হয়ে থাকে? সরকারি অফিসে সাধারণত সরলরৈখিক সংগঠন কাঠামো হয়। ঠিক আছে, এখানে সরলরৈখিক সংগঠন কাঠামো হয়। উৎপাদনের সবচেয়ে জটিলতম উপাদান কোনটি? সবচেয়ে জটিলতম উপাদান হচ্ছে মানব, মানুষ। উৎপাদনের সবচেয়ে জটিলতম উপাদান কি? মানুষ, শ্রমিক, কর্মী। এটা মনে রাখবেন, ওই যে 6M আছে না, ম্যান, মেশিন, মেথড, মানি, মার্কেট, ম্যাটেরিয়ালস। তার মধ্যে ম্যানটা হচ্ছে সবচেয়ে জটিলতম উপাদান, জীবন্ত উপাদান। মানব সম্পদ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কি? মানব সম্পদ উন্নয়ন, মানব সম্পদের উন্নয়ন। মানব সম্পদ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কি? মানব সম্পদ উন্নয়ন করা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য।
কর্মী সংগ্রহ কেমন প্রক্রিয়া? আপনি কর্মী সংগ্রহ প্রতিষ্ঠানের নিয়মিত করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কর্মী সংগ্রহটা নিয়মিত করতে হবে। কর্মী সংগ্রহ হচ্ছে বলা যায় ইতিবাচক প্রক্রিয়া। আর কর্মী নির্বাচন এটাকে বলা যাবে নেতিবাচক প্রক্রিয়া। কর্মী সংগঠন ইতিবাচক প্রক্রিয়া, কর্মী নির্বাচন নেতিবাচক প্রক্রিয়া। এটুকু একটু পড়ে নেন, তারপরে ধাপে যাচ্ছি। কর্মী সংগ্রহ ইতিবাচক, কর্মী নির্বাচন নেতিবাচক। কারণ কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় চেষ্টা করা হয় যত বেশি কর্মী আসে, আর কর্মী নির্বাচন প্রক্রিয়ায় চেষ্টা করা হয় যোগ্যদের দেখে সবকে বাদ দেওয়ার প্রবণতা। বাংলাদেশে সরকারি কর্মী নিয়োগ করেন কে? জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্মী নিয়োগ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়। ঠিক আছে? মানব সম্পদ ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ কি? মানব সম্পদ ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথমেই কাজ হচ্ছে মানব সম্পদ পরিকল্পনা করা। প্রথম কাজ হচ্ছে মানব সম্পদ পরিকল্পনা। আর প্রধান উদ্দেশ্য হচ্ছে কি? আপনার মানব সম্পদের উন্নয়ন করা। কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম কাজ কি? কর্মী সংগ্রহ। কর্মী সংস্থান প্রক্রিয়ার 4টা কাজ: কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ, প্রশিক্ষণ। কর্মী সংগ্রহ প্রক্রিয়ার শেষ কাজ কি? বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে কর্মী সংগ্রহ প্রক্রিয়ার শেষ ধাপ। বিজ্ঞপ্তি প্রদান করা। কর্মী সংগ্রহ প্রক্রিয়ার কাজ শুরু হবে, বিজ্ঞপ্তি প্রদান দিয়ে শেষ হয়, তারপর নির্বাচনী অংশের কাজ শুরু হয়। এটা ক্লিয়ার করেন, এটা ক্লিয়ার করে ফেলেন, তারপরে আমরা যাব। ওকে, সাক্ষাৎকার গ্রহণ কর্মী সংস্থান প্রক্রিয়ার কোন কাজের অধীন? সাক্ষাৎকার গ্রহণ কর্মী সংস্থান প্রক্রিয়ার কোন কাজের অধীন? নির্বাচন। সাক্ষাৎকার গ্রহণ হচ্ছে নির্বাচনের সাথে সম্পর্কিত, ইন্টারভিউ নেওয়া, নির্বাচনের সাথে সম্পর্কিত। বিজ্ঞপ্তি প্রদান কর্মী সংগ্রহের প্রক্রিয়ার কোন উৎসের মধ্যে পড়ে? বিজ্ঞপ্তি হচ্ছে বাহ্যিক উৎস। আপনার শ্রমিক কর্মীর সুপারিশ, পদোন্নতি, নিয়োজিত কর্মীদের সুপারিশ, এগুলো অভ্যন্তরীণ। বিজ্ঞপ্তি প্রদান চাকরি বিনিয়োগ কেন্দ্র, শিক্ষামূলক প্রশিক্ষণ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, তারপরে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এলা বাহ্যিক। কর্মী সংগ্রহের উৎস হচ্ছে 2টা: অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস। পদোন্নতি কর্মী সংগ্রহের কোন উৎসের মধ্যে পড়ে? পদোন্নতি প্রদান করা। পদোন্নতি প্রদান করা কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের মধ্যে পড়বে। হ্যাঁ। বাংলাদেশের কর্মী নির্বাচন করে কোন প্রতিষ্ঠান? সরকারি কর্ম কমিশন। সরকারি কর্ম কমিশন বাংলাদেশে কর্মী নির্বাচন করে, মনে রাখবেন। সরকারি কর্ম কমিশন কর্মী নির্বাচন করে। আর কর্মী নিয়োগ দেন হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কর্মী নিয়োগ দেন কে? জনপ্রশাসন মন্ত্রণালয়। আর কর্মী নির্বাচন করেন কে? সরকারি কর্ম কমিশন। ক্লিয়ার কিনা দেখেন। এটুকু একটু ক্লিয়ার করেন। আর বেশিক্ষণ লাগবে না, 20 মিনিটের মধ্যেই হয়ে যাবে, 10-15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে, শেষ। কোন প্রকারের নেতৃত্ব কর্মীদের কার্য সম্পাদনের জন্য সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতা প্রদান করা হয়? কোন প্রকারের নেতৃত্বে কর্মীদের কার্য সম্পাদনের জন্য সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা প্রদান করা হয়? সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, নেতৃত্বে কর্মীদের স্বাধীনতা দেওয়া হয় না? তাহলে তো লাগামহীন নেতৃত্বই হওয়ার কথা। লাগামহীন নেতৃত্ব, হ্যাঁ লাগামহীন। কারণ এখানে মালিক থাকে না, মালিকের কাজ দিয়ে চলে যায়,
শিক্ষার্থীরা মন চাইলে পড়ে, না মন চাইলে পড়ে না। এটা হচ্ছে আমাদের কোন ধরনের, এটা হচ্ছে লাগামহীন নেতৃত্বের সাথে সম্পর্কিত। কোন দলের আচরণ বা কাজকে লক্ষ্যপ্রাণে পরিচালিত করার কৌশলকে বলা হয় নেতৃত্ব। অধস্তনদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল হচ্ছে করিয়ে নেওয়ার ক্ষমতা। তাহলে আছে অধস্তনদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে একটা ক্ষমতা, সেই ক্ষমতাটার নাম হচ্ছে কর্তৃত্ব। কর্তৃত্ব আছে কিনা, যে অধস্তনদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা, কর্তৃত্ব। একজনের কলেজ অধ্যক্ষের নেতৃত্ব কোন ধরনের? কলেজ অধ্যক্ষ প্রিন্সিপাল যা বলবে বাকি সবাই পালন করতে সেটা বাধ্য। এটা হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্বের অনুগত। যেন আমি যা বলবো আপনারা সেটা করতে বাধ্য, এটা হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব। সংগঠন পদমর্যাদা থেকে যে নেতৃত্বের সৃষ্টি হয় তাকে বলা হয় আনুষ্ঠানিক নেতৃত্ব। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার করে নেন। পরামর্শমূলক নির্দেশনার সাথে সম্পর্ক নেতৃত্ব কোন ধরনের? গণতান্ত্রিক নেতৃত্ব। পরামর্শমূলক নির্দেশনার সাথে সম্পর্কিত কোন ধরনের নেতৃত্ব? গণতান্ত্রিক নেতৃত্ব। এখানে যাদেরকে নির্দেশনা দেওয়া হবে তাদের সাথে পরামর্শ করে তারপরে নির্দেশনা দেওয়া হয়। যাদেরকে নির্দেশনা দেওয়া হবে তাদের সাথে পরামর্শ করে তারপরে নির্দেশনা দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের পরামর্শমূলক নির্দেশনার সাথে সম্পর্কিত নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্বের সাথে সম্পর্কিত। ফোকাসটা একটু চেঞ্জ হয়ে গেছিল। আচ্ছা, কোন ধরনের নেতৃত্বে অধস্তনরা অধিক কর্তৃত্ববান থাকে? অধস্তনরা অধিক কর্তৃত্ববান থাকে মানে অধস্তনরা যা মন চায় তাই করতে পারে, মানে স্বেচ্ছাচারী হইতে পারে। এটা হচ্ছে আমাদের লাগামহীন নেতৃত্বের মধ্যে দেখবেন, এটা লাগামহীন নেতৃত্বে। নির্দেশনাকে প্রশাসনের বৃত্তিবৃন্দ বলেছেন কে? মার্শালি ডিমো। সশরীরে উপস্থিত থেকে কাজ দেখা ও পরামর্শ দেওয়া কোন ধরনের নির্দেশনা? তত্ত্বাবধানের মাধ্যমে নির্দেশনা। তত্ত্বাবধানের মাধ্যমে নির্দেশনা। যে মালিক সশরীরে থেকে তারপরে সশরীর থেকে কাজ দেখা ও পরামর্শ দেওয়া নির্দেশনা দিচ্ছে, তত্ত্বাবধানের মাধ্যমে নির্দেশনা। পরামর্শ নির্দেশনার সাথে সম্পর্কিত হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। কোন ধরনের নেতৃত্ব অধস্তনরা অধিক কর্তৃত্ববান থাকে? লাগামহীন নেতৃত্বে। নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলেছেন কে? মার্শালি ডিমক। সশরীরে উপস্থিত থেকে কাজ দেখা ও পরামর্শ দেওয়া কোন ধরনের নির্দেশনা? তত্ত্বাবধানের মাধ্যমে নির্দেশনা। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের উন্নত সংস্করণ কি? স্বৈরতান্ত্রিক নেতৃত্বের উন্নত সংস্করণ কি? স্বৈরতান্ত্রিক নেতৃত্বের উন্নত সংস্করণ হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে আপনার নেতা, যিনি নেতা থাকেন, ইনি হচ্ছে আপনার যে একাই সকল সামরিক ক্ষমতা ভোগ করেন, একাই সব সিদ্ধান্ত নেন। কিন্তু উন্নত সংস্করণ পিতৃসুলভ নেতৃত্বে নেতা একা সিদ্ধান্ত নিলেও কর্মীদের ভালো মন্দের কথা চিন্তা করেন। এটা হবে পিতৃসুলভ নেতৃত্ব। সবচেয়ে উত্তম নেতৃত্ব গণতান্ত্রিক। সুখী কর্মীরা বেশি পরিশ্রম করে পিতৃসুলভ নেতৃত্বে। যারা সুখী তারা বেশি পরিশ্রম করবে। প্রভুত্বমূলক নেতৃত্বকে কি বলা হয়? স্বৈরতান্ত্রিক। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলা হয় স্বৈরতান্ত্রিক। প্রভুত্বসুলভ নেতৃত্বকে ওই আমলাতান্ত্রিক প্রশাসন, স্বৈরতান্ত্রিক একই একই কথা। ঠিক আছে, প্রভুত্বমূলক নেতৃত্বকে বলা হয় আমলাতান্ত্রিক প্রশাসন, ওই বা স্বৈরতান্ত্রিকের মতো একই কথা। ক্লিয়ার?
তাহলে আমরা তার পরের ধাপে যাব। এটুকু ক্লিয়ার কিনা বলেন? আমাদের আর বেশি বাকি নাই, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। মৌল ভিত্তিক নেতৃত্বের জনককে এফি ফিডলার, এটা মুখস্থ রাখতে হবে। সংবাদ গ্রহণকারীদের প্রত্যুত্তরে প্রদান বা প্রতিক্রিয়াকে কি বলা হয়? ফিডব্যাক। এটা হচ্ছে ফিডব্যাক, ফলাবর্তন। এটাকে বলা হয় ফিডব্যাক বা ফলাবর্তন। প্রশাসনের প্রাণ বলা হয় কোনটিকে? যোগাযোগকে। প্রশাসনের প্রাণ বলা হয় কিকে? যোগাযোগ। যোগাযোগ না করলে প্রশাসন তো টিকতে পারবে না। প্রশাসনের প্রাণ বলা হয় যোগাযোগকে। যোগাযোগ প্রক্রিয়ার ডিকোডিং এর কাজ করে কে? এনকোডিং এর কাজ করে হচ্ছে ডিকোডিং। এনকোডিং এর কাজ করে হচ্ছে প্রেরক, আর ডিকোডিং এর কাজ করে হচ্ছে প্রাপক। ডিকোডিং মানে পুনরায় কোডিং করতে হবে। প্রাপক, প্রাপক। শুনেন, ডিকোডিং করে, এনকোডিং করে কে? এনকোডিং করে প্রেরক। এনকোডিং করে প্রেরক, তথ্যটাকে লুকিয়ে দেয়। আর ডিকোডিং করে কে? প্রাপক। ক্লিয়ার? প্রশাসনের প্রাণ কি? যোগাযোগকে বলা হয় প্রশাসনের প্রাণ। যোগাযোগকে বলা হয় প্রশাসনের প্রাণ। ওকে, জনগোষ্ঠীর নিকট একই বার্তা একযোগে তুলে ধরাকে কি বলা হয়? গণযোগাযোগ বা গণা। ব্যাপক জনগোষ্ঠীর নিকট, অনেক ধরনের জনগোষ্ঠীর সবার নিকট একই বার্তা একযোগে তুলে ধরে কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে, যেটাকে বলা হয় কি? গণযোগাযোগ। ঠিক আছে, আচ্ছা। ব্যাপক জনগোষ্ঠীর নিকট একই বার্তা তুলে দেওয়া হচ্ছে গণযোগাযোগের সাহায্যে। হ্যাঁ, যেমন হচ্ছে টিভির মাধ্যমে করা হয়, ইন্টারনেটের মাধ্যমে করা হয়। ঠিক আছে। টেলিভিশন বিজ্ঞাপন কোন ধরনের যোগাযোগের জন্য উত্তম? এই গণযোগাযোগের জন্য উত্তম। এক্স ও ওয়াই তত্ত্বের উদ্ভাবক কে? এক্স ও ওয়াই তত্ত্বের উদ্ভাবক হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর। এক্স ও ওয়াই তত্ত্বের উদ্ভাবক কে? ডগলাস ম্যাকগ্রেগর। এক্স ও ওয়াই তত্ত্বের উদ্ভাবক ডগলাস ম্যাকগ্রেগর। আরো আছে, দেখি আর কি আছে। নিচে কোনটি ইআরজি তত্ত্বের পূর্ণরূপ? ইতে হচ্ছে এক্সিস্টেন্স, আর হচ্ছে রিলেটেডনেস, জিতে হচ্ছে গ্রোথ। এক্সিস্টেন্স, রিলেটেডনেস, গ্রোথ। এটা ইম্পর্টেন্ট, দুটো ইম্পর্টেন্ট। এটা ক্লিয়ার করেন। এই গ্রোথ বানানো হয় নাই তো? গ্রোথ, এক্সিস্টেন্স, রিলেটেডনেস, গ্রোথ। গ্রোথ বানানটা হয় নাই। হ্যাঁ, আপনি যে লিখছেন। ওকে। হার্জবার্গের তথ্য অনুসারে কোন উপাদান প্রথমে পূরণ করতে হবে? আগে আপনার হার্জবার্গের দুইটা উপাদান আছে, একটা হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক উপাদান, একটা হচ্ছে প্রেষণামূলক উপাদান। আগে রক্ষণাবেক্ষণমূলক উপাদানগুলো দেওয়া লাগবে, তারপর আপনি প্রেষণামূলক উপাদান দেন বা না দেন। এটা একটু একটু বিষয়টা ক্লিয়ার করি। আপনার বিজনেস স্কোয়াড, এরা আপনারা যারা ভর্তি হয়েছেন, তাদের আমরা পেইড ক্লাস যদি না দেই, তারা তো আমাদের কি কি করবে? যে পেইড ক্লাস দিলেন না কেন স্যার? এটা হচ্ছে তাদের হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক উপাদান। এরপরে তাদেরকে আমরা এক্সট্রা ফ্রি ক্লাস দিলে দিব, না দিলে নাই। দিলে তারা খুশি হবে, না দিলে তারা অখুশি হবে না। কিন্তু এইটা যদি না দেই, আমরা তাদেরকে ভর্তি করে পেইড ক্লাসে না দিয়ে তাদেরকে আমরা ফ্রি ক্লাস দেই, তারা তো অসন্তুষ্ট হবে, বলবে পেইড ক্লাসের খবর নাই, আপনি আছেন ফ্রি ক্লাস দিতে।
এই জন্য আপনাকে আগে রক্ষণাবেক্ষণমূলক উপাদানগুলো দিতে হবে। এটা হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক উপাদান, আর এটা হচ্ছে আমাদের প্রেষণামূলক উপাদান। প্রেষণামূলক উপাদান, ঠিক আছে। রক্ষণাবেক্ষণমূলক উপাদান। ইকুইটি থিওরি, প্রত্যয় সমতা তত্ত্ব এর জনক কে? ইকুইটি থিওরি সমতা তত্ত্বের জনক হচ্ছে জে স্টেসি অ্যাডামস। জে স্টেসি অ্যাডামস। প্রেষণার দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক কে? ফ্রেডারিক হার্জবার্গ। তারপরে হচ্ছে মোটিভেশন শব্দটি ল্যাটিন শব্দ মুভার, MOVERE, মুভার শব্দ থেকে এসেছে। এটা ইম্পর্টেন্ট, এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ক্লিয়ার করেন। এটা একটু ক্লিয়ার করেন। হার্জবার্গের তত্ত্ব অনুসারে কোন উপাদানের প্রথম পূরণ করতে হবে? রক্ষণাবেক্ষণ উপাদান। ইকুইটি থিওরি এর জনককে? জে স্টেসি অ্যাডামস। প্রেষণার দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তককে? ফ্রেডারিক হার্জবার্গ। মোটিভেশন শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? মুভার শব্দ থেকে এসেছে। ব্যবস্থাপনার কোন কাজের সাথে মনস্তাত্ত্বিক বিষয়টি প্রভাবযুক্ত? মনস্তাত্ত্বিকের সাথে যুক্ত, মানসিক, সেটা হচ্ছে আমাদের মানসিকের সাথে যুক্ত হচ্ছে সেটা প্রেষণা। চাহিদা সোপান তত্ত্বের উদ্ভাবক কে? চাহিদা সোপান তত্ত্বের আব্রাহাম মাসলো 1943 সালে। মাসলো চাহিদা সোপান তত্ত্বে চাহিদাকে কয়টি শ্রেণীতে ভাগ করেছেন? টোটাল 5টা শ্রেণী। 5টা। ও জৈবিক চাহিদা, তারপর হচ্ছে আমাদের নিরাপত্তার চাহিদা, তারপর হচ্ছে সামাজিক চাহিদা, তারপর হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা। তার মধ্যে এই যে উপরের তিনটা, এই তিনটা হচ্ছে উচ্চ পর্যায়ের চাহিদা, আর নিচের দুইটা এটা হচ্ছে নিম্ন পর্যায়ের চাহিদা, নিম্ন স্তরের। এটা উচ্চ স্তরের আর এটা হচ্ছে নিম্ন স্তরের। ওয়ালাইকুম আসসালাম। চাহিদা সোপান তত্ত্বের প্রথম চাহিদা কোনটি? সবার প্রথমে জৈবিক চাহিদার উদ্ভব হয়। সবার প্রথমে জৈবিক চাহিদার উদ্ভব হয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটা হচ্ছে জৈবিক চাহিদার অন্তর্ভুক্ত। আর তারপরে হচ্ছে নিরাপত্তার চাহিদা, যেমন পেনশন, আপনার সমাজের মধ্যে নির্ভয়ে বেঁচে থাকা, এটা হচ্ছে আমাদের নিরাপত্তার চাহিদা। তারপরে হচ্ছে সামাজিক চাহিদা, সবার সাথে মিলেমিশে চলতে চায় সমাজে, সে মানুষ ভালোবাসা মানুষ পেতে চায়, এটা হচ্ছে সামাজিক চাহিদা। আর তার 4 নম্বরে আসবে আত্মতৃপ্তির চাহিদা, সবার থেকে নিজেকে একটু এগিয়ে রাখতে চায়, একটু গাড়ি একটা বাড়ি হলে একটু ভালো হয়, তাহলে এটা হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা। আর সবার উপরে হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা, কোনো কিছু তৈরি করার মাধ্যমে, সৃষ্টি করার মাধ্যমে অমর হয়ে থাকতে চায় মানুষের মাঝে। এটা একটু পড়েন, এটা একটু পড়ে নেন, দেখেন ক্লিয়ার কিনা। তাহলে তারপরের অংশ আমরা যাব, একদম শেষের ক্লাসের শেষের দিকে আমরা আছি। আর 5 মিনিট থেকে 6 মিনিট লাগবে, তারপরে হয়ে যাবে ইনশাল্লাহ। চাহিদা সোপান তত্ত্বের সর্বশেষ চাহিদা স্তর কোনটি? সবার প্রথম চাহিদা শুরু হয় জৈবিক, সর্বশেষ আত্মপ্রতিষ্ঠার চাহিদা। মাসলো চাহিদা সোপান তত্ত্বে সামাজিক চাহিদা কোন স্তরে? তৃতীয়। কার্য সম্পাদনের কাল, শুরু ও শেষ নিয়ন্ত্রণের কোন কৌশলের মাধ্যমে প্রকাশ পায়? কোথায় শুরু হচ্ছে, কোথায় শেষ হচ্ছে, এইচএল আমাদের আছে না, এই যে জ্ঞান চার্ট, সেই জ্ঞান চার্টের মধ্যে দেখা যাবে কার্য সম্পাদনের কাল, শুরু এবং শেষ নিয়ন্ত্রণের কোন কৌশলের মাধ্যমে প্রকাশ করা যায় জ্ঞান চার্টে। ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ কোনটি? নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ হচ্ছে, নিয়ন্ত্রণের ধাপ হচ্ছে 5টা। আদর্শ মান নির্ধারণ, প্রকৃত কার্যফল পরিমাপ, আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা, বিচ্যুতি, তারপরে বিচ্যুতি নির্ণয়, বিচ্যুতির কারণ নির্ণয় এবং মূল্যায়ন, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এই হচ্ছে 5টা ধাপ আছে। তো ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ হচ্ছে
সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এটা ক্লিয়ার? তাহলে আমরা তারপরের অংশে যাব। ওকে, আচ্ছা, তারপর বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে এক সূত্রে গঠিত করার কাজকে কি বলা হয়? এটা হচ্ছে সমন্বয় সাধন। বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে এক সূত্রে গঠিত করার কাজকে বলা হয় সমন্বয় সাধন। সমন্বয় সাধনের মুখ্য উদ্দেশ্য কি? এই যে আমরা সমন্বয় সাধন করবে, এই সমন্বয় সাধনের মুখ্য উদ্দেশ্য কি মনে রাখবেন? সমন্বয় সাধন করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে দলীয় প্রচেষ্টা জোরদার করা। যেমন আমাদের দলীয় প্রচেষ্টা, যে অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ইংলিশ সব একসাথে এগিয়ে নিয়ে যাওয়া, এটা হচ্ছে আমাদের দলীয় প্রচেষ্টাটা জোরদার করা। ব্যবস্থাপনা প্রক্রিয়া সর্বশেষ কাজের নাম কি? নিয়ন্ত্রণ। পরবর্তী পরিকল্পনার ভিত্তি কি? যে পরবর্তীতে আপনি যে পরিকল্পনা করবেন সেই পরিকল্পনার ভিত্তি হচ্ছে আগের নিয়ন্ত্রণ। কারণ নিয়ন্ত্রণের করার পরে নিয়ন্ত্রণ অংশে যে সকল ভুল সংশোধন করা হবে, পরিকল্পনা সেটা ঠিক করা হবে। এজন্য পরবর্তী পরিকল্পনার ভিত্তি হচ্ছে নিয়ন্ত্রণ, আর শুধু নিয়ন্ত্রণের ভিত্তি পরিকল্পনা। ক্লিয়ার কিনা বলেন? তাহলে আমরা তার পরের অংশে যাব। পরবর্তী পরিকল্পনার ভিত্তি নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা প্রক্রিয়ার শেষ কাজ নিয়ন্ত্রণ, সমন্বয় সাধনের মুখ্য উদ্দেশ্য দলীয় প্রচেষ্টা সংহতকরণ, বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে এক সূত্রে গঠিত ও সংযুক্ত করা সমন্বয় সাধন। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক গুলোর মধ্যে একটা স্লাইড। ওকে, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম কাজ কি? নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম কাজ হচ্ছে আদর্শ মান নির্ধারণ করা। প্রকৃত কার্যফল মাইনাস আদর্শ মান, এতে বিচ্যুতি বের হবে। কাজ দিয়েছিলাম আপনি, আমি আদর্শ মান দিয়ে যতটুকু দিয়েছি, আপনি প্রকৃতপক্ষে যতটুকু কাজ করছেন, দুইটা ব্যবধান হচ্ছে বিচ্যুতি। কোন নিয়ন্ত্রণ কৌশলের মাধ্যমে লাভ ক্ষতি শূন্য স্তর বের হয়? লাভ ক্ষতি শূন্য স্তরে বের হয়েছে ব্রেক ইভেন পয়েন্টে। ব্রেক ইভেন পয়েন্টের সাহায্যে, যেখানে আপনার যত টাকা লাভ সমান সমান ততটুকু ক্ষতি, এখানে লাভ ক্ষতি সমান হয়। ঠিক আছে, মানে আয় ব্যয় সমান হয়, বলা যায় আয় ব্যয় সমান হয়। এটা হচ্ছে নিয়ন্ত্রণের একটা কৌশল। ব্রেক ইভেন বিন্দু বিশ্লেষণ। গ্যান্ট চার্টের উদ্ভাবক কে? এইচ.এল. গান্ট। এইচ.এল. গান্ট। ব্যবস্থার উদ্ভাবক হচ্ছে এইচ.এল. গান্ট। ক্লিয়ার করেন? আমরা তারপরে স্লাইডে যাব। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম কাজ আদর্শ মান নির্ধারণ, প্রকৃত কার্যফল মাইনাস আদর্শ মান কার্য বিচ্যুতি। কোন নিয়ন্ত্রণ কৌশলের ক্ষেত্রে লাভ ক্ষতি শূন্য হয়? ব্রেক ইভেন বিন্দু বিশ্লেষণ। গ্যান্ট চার্টের উদ্ভাবক কে? এইচ.এল. গান্ট। পার্ট এর পুনরূপ কি? প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক পার্টের পুনরূপ। প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। নিয়ন্ত্রণ কেমন প্রকৃতির কাজ? নিয়ন্ত্রণ হচ্ছে একটি কালান্তিক কাজ, কালের শেষে কালের অন্তে শেষ করা হয়। ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ, কালের শেষে কালের অন্তে নিয়ন্ত্রণ করা হয়। আধুনিক ব্যবসায়িক অঙ্গনে গাইড টু অ্যাকশন বলা হয় কোনটিকে? গাইড টু অ্যাকশন, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে বাজেট। বাজেটকে গাইড টু অ্যাকশন বলা হয়। আধুনিক ব্যবসায়িক অঙ্গনে গাইড টু অ্যাকশন বলা হয় কোনটাকে? বাজেটীয় নিয়ন্ত্রণকে। আমেরিকার নৌবাহিনীর অফিসারেরা কত সালে পার্ট উদ্ভাবন করেছেন? 1958 সালে। 1958 সালে আমেরিকার নৌবাহিনীরা অফিসাররা পার্ট উদ্ভাবন করেছেন। ক্লিয়ার কিনা বলেন?
তাহলে তারপরের অংশে যাব। এইটাও স্লাইডটাও বেশ এই তিনটা স্লাইড গুরুত্বপূর্ণ এটা। সিপিএস, সিপিএস এর পুনরূপ কি? আচ্ছা এটা একটু, একটা হচ্ছে ক্রিটিক্যাল পথ মেথড সিপিএম, একটা হচ্ছে সিপিএস ক্রিটিক্যাল পথ স্কেডিউলিং। দুটার পার্থক্য আছে। স্কেডিউলিং স্কেডিউল হচ্ছে আপনার শিডিউল, যেটা আমরা বলি শিডিউল বলা যায় যে সিপিএস এর পুনরূপ কি ক্রিটিক্যাল পথ শিডিউলিং। আর সিপিএম ক্রিটিক্যাল পথ মেথড, দুটো একটু পার্থক্য আছে। এম দ্বারা থাকলে মেথড আর এস থাকলে শিডিউলিং। আরেকটা হচ্ছে পার্ট প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। এগুলোই আসতে পারে আপনার এই পুনরূপগুলোর মধ্যে থেকে। মানে একটা স্লাইড কি মনে হয় বাদ চলে গেছে না? সব কি পড়ানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সব তো পড়ানো হয়েছে, আর তো কোনো কিছু বাদ নাই কা। সব শেষ হয়ে গেল তো তাড়াতাড়ি। ও হ্যাঁ শেষ। কোনো কিছু কি বাদ আছে? এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সবই তো পড়ানো হয়েছে এগুলা, কোনো কিছু তো বাদ নাই। না শেষ, শেষ হয়ে গেল না? ওকে। ওকে, ব্যবসায় সংগঠন দ্বিতীয় পত্রের যে লিখিত অংশের ক্লাসগুলো দেখাইছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর এইগুলো প্র্যাকটিস করার মাধ্যমে আপনার অনেক এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে, বেসিকটা আরো স্ট্রং হবে। এই জন্য ক্লাসটা যারা করেননি তারা অবশ্যই ক্লাসটা করে নেবেন। আর এই ক্লাসটি, এই ক্লাসটা এই যে ব্যবস্থাপনার যে আপনার লিখিত অংশের ক্লাসটা, এটা অবশ্যই যারা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিবেন তারা করবেনই, তাদের করাটা বাধ্যতামূলক। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।